5 বছর পর আজ নিজের দেশে ফিরেছে সারা। 5 বছর আগে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নিজের দেশ চলে যায় সারা। এই 5 বছর কারোর সাথে যোগাযোগ রাখেনি সারা। সারা কোলে 4 বছরের দুটো ফুটফুটে মিষ্টি বাবু। ছেলে বাবুর নাম রোদ আর মেয়ে বাবুর নাম রদ্রি। দুটোই টুইন্স বাচ্চা। সারা ইউকে নাম করা একজন ডক্টর। এক নামে কম বেশি সবাই চেনে তাকে। সারা আর কখনো বাংলাদেশে ফিরতে চায়নি, কিন্তু ভাগ্য করে ইউকে থেকে বাংলাদেশে ট্রেনিং নিতে এসেছে। সারা বাংলাদেশে এসেছে দুইটা কারণে। প্রথম একটা, ইমরান জসিমের অপারেশন করতে। দ্বিতীয়, তার ছেলে মেয়েদের বাংলাদেশটা ঘুরে দেখাবে। সারার সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিয়া এবং তার বন্ধু মাই নিয়ে এসেছে। সারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে মাহিনের বাবা মা সিয়াফ মির্জা ও রেহানা মির্জা ওদের রিসিভ করতে এসেছে। সারা এখন আপন মানুষ বলতে শুধুই এরাই। আর সবাই সারাকে ভুলে বুঝে দূরে সরিয়ে দিয়েছে। মাহিনের বাবা মা সারাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। রোদ আর রদ্রিকে মাহিনের বাবা মাকে দেখে সারা কোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে ওদের পা জড়িয়ে ধরে। সারা ওদের পিছন থেকে সাবধান করছে, বাবারা আস্তে পড়ে যাবে তো। মাহিনের বাবা মা ওদের কোলে নিয়ে সারার মুখে চুমু দিয়ে বলে, কেমন আছে আমার দাদু ভাইরা? আমরা ভালো আছি দাদু ভাই, তুমি তেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি তোমাদের দেখে। সারা মা, তুই কেমন আছিস? বাবা আমি ভালো আছি, তোমরা ভালো আছো? ঠিকমতো মেডিসিন নিচ্ছ তো? তা তো দেখেই বুঝে গেছি কেমন ভালো আছিস। চেহারার কি হাল করেছিস একবার দেখেছিস? আর তোকে কোথাও যেতে দেব না। মা তুমিও না, কোথায় কতদিন পর এলাম, একটু আদর করবে, তা না হয়ে গেল তোমার বকা। সারা কথা শুনে মুচকি হেসে জড়িয়ে ধরে বলে, পাগলি মেয়ে আমার, ঠিক আগের মতোই আছিস। রদ্রি মামুনি, ড্যাডার কোলে আসো। দিদার তো বয়স হয়েছে, বাড়ি গিয়ে আবার দিদার আদর খেও। আথা, এখানে ওদের কতক্ষণ দাঁড় করিয়ে রাখবো? চলো বাড়ি যাই। চলো। ছোট ছোট হাত বাড়িয়ে দিয়ে মাহিন কোলে নিয়ে সবাই মিলে মির্জা বাড়িতে চলে আসে। রোদ আর রদ্দিলা বাড়ির মাথায় করে রেখেছে। সারা ওদের জোর করে ফ্রেশ করাতে নিয়ে যায়, না হলে এই বিচ্ছু দুটো থামবে না, তা সারা খুব ভালো করেই জানে। রাতের খাওয়া খাইয়ে রোদ আর রদ্দিলা ওর দাদু ভাই আর দিদির সাথে কথার ঝুড়ি খুলে বলে। ওদের আধো আধো কথা শুনে দাদু দিদা হাসতে হাসতে কুটি কুটি হয়ে যায়। আজ অনেক জার্নি করায় সারা ওদের তাড়াতাড়ি ঘুম পাড়াতে নিয়ে যায়। সারা ওদের ঘুমোতে বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে রদ্রি গালে হাত দিয়ে মুখ গোমড়া করে বসে আছে। সারা বেটে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমার মায়ের? এমন মুখ করে রেখেছে কেন? নদ্রি নাক করেছে। কেন আমার রদ্রি সোনা রাগ করেছে? মাম্মা, তুমি জানো না বোন তোমার বুকে ছাড়া ঘুমাতে পারে না? আমি জানি সোনা, আমি তো ফ্রেশ হতে গিয়েছিলাম। থরি আম্মা, আমি বুঝতে পারিনি। ইটস ওকে মা, চলো আমি তোমাদের ঘুম পাড়িয়ে দিই। সারা শুয়ে পড়লে রোদ সারাকে কোল বালিশের মতো করে জড়িয়ে ধরে, আর রদ্দিলা সারার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সারা এক হাতে দিয়ে রোদকে আর এক হাত দিয়ে রদ্দিলাকে জড়িয়ে ধরে আছে। রদ্দিলার ঘুমানোর স্টাইল দেখে সারা মনে মনে বলে, রৌদ্রের ঘুমানো স্টাইলটা একদম মাহিরের মতো, একেবারে মেয়েটা ওর বাবার মতো হয়েছে। মাহির যদি আমাকে অস্বীকার না করতো, তাহলে আমাদেরও সংসারটা সুখের হতো। জানো মাহির, একটা মেয়ের কাছে সব থেকে মূল্যবান হলো তার ইজ্জত, চরিত্র। আর তুমি আমার সেই চরিত্রতে আঙুল তুললে। সত্যিটা না জেনে আমাকে কলঙ্কিত করেছ। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। আজ তোমার জন্য
আমার কাছে মানুষগুলো আমাকে ঘৃণা করে। আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। সারা এসব কথা চিন্তা করে হঠাৎ রোদ ঘুমের ঘোরে কেঁপে ওঠে। সারা ওর দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। খানবাড়ির সবাই রাতে খাবার খাচ্ছে। লিলিমা খেতে খেতে তার হাজবেন্ড অয়নেরকে জিজ্ঞাসা করে, কাল তো সোহান ভাইয়ের অপারেশন, তুমি কি যাবে? সোহান কিছু বলবে তার আগেই মাহি বলে ওঠে, আমিও যাব তোমাদের সাথে। বাবাই আমাকে নিয়ে যাবে? মামনি, আমি তো যেতে পারবো না, কারণ আমার একটা মিটিং পড়ে গেছে। এর মধ্যেই মাহির বলে ওঠে, তুই চিন্তা করিস না মাহি, তোকে নিয়ে যাব হাসপাতালে। মাহিরের কথা শুনে রেগে ওঠে ওর মাকে বলে, মামনি, তুমি তোমার ছেলেকে বলে দিও যেদিন আমার ভাবিকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে সেই দিন যেন ও আমার সাথে কথা বলতে আসে। মাহির, তুই জানিস তোর বোন তোর সাথে 5 বছর ধরে কথা বলে না? তারপরে তুই কেন ওর সাথে কথা বলে ওকে রাগিয়ে দিস? আজ তোর জন্য আমার সংসারটা আগের মতো হাসি খুশি নেই। আমার ফুলের মতো বৌমার গায়ে তুই কাদা লাগিয়েছিস। তখন আমি মাহি তোকে এত করে বোঝালাম আমাদের সারা এই কাজ করতে পারে না, ওর মতো মেয়ে এই যুগে হয় না, কিন্তু তুই এতটাই অন্ধ হয়ে গেছিলি, আমাদের কারো কথা না শুনে রাতের অন্ধকারে সারাকে বাড়ি থেকে বের করে দিলি। যাই হোক, আমি এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি তো কম শাস্তি পাইনি, ওকে ভুল বুঝে এই 5 বছরে কম জায়গায় খুঁজিনি ওকে। মাহির, আমরা এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। সরি বাবাই। আল্লাহ জানে আমার মেয়েটা এখন কোথায় আছে। সারা যেখানে থাকুক না কেন, ও এখানের থেকে ভালো আছি। তাই যেন হয়। রেগে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। মাহির নিজের রুমে গিয়ে সারার একটা ছবি বুকে করে জড়িয়ে ধরে কান্না করে বলে, কেন সেদিন আমি তোমার কথা শুনলাম না? কেন ওদের কথা শুনে তোমার গায়ে হাত তুললাম? আজ তার শাস্তি আমি 5 বছর ধরে পাচ্ছি তোমাকে হারিয়ে। ফিরে এসো না আমার কাছে, আর কখনো তোমাকে ভুল বুঝবো না। মাহিন কান্না করতে করতে ফ্লোরে একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ওর কলিজা দুটো ওকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সারা ওদের দেখে নিজেকে ছাড়িয়ে ওদের মুখে অনেকগুলো চুমু দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে যায়। সারা কাজ করতে থাকে। এর মধ্যেই রোদ আর রোদিলা এসে দুজন দুই পাশ দিয়ে সারার গলা জড়িয়ে ধরে ঘুমোতে থাকে। তা দেখে সারা মুচকি হেসে ওদের দুজনকে কোলে নিয়ে বলে, গুড মর্নিং বেবিস। গুড মর্নিং মাম্মা। চলো ফ্রেশ হয়ে নেবে। সারা ওদের কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ওদের ফ্রেশ করাতে। সারা ওদের রেডি করে নিচে যেতে বলে। সারা নিজে রেডি হয়ে নেয়। রোদ আর রোদিলাকে মাহিনের টেবিলে বসায়। সার্ভেন্ট যে খাবার রোদ আর রোদিলায় দেয় খেতে ওরা খাবে না বলে চামচ ছুঁড়ে খেলা শুরু করে দেয়। দাদু দিদা ও হিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু ফল যে কে সেই। সারার উপর থেকে নিচে নামছে হাতের ঘড়ি পড়তে পড়তে। সারা এসে বসতে বসতে জিজ্ঞাসা করে, কি হলো, এখনো তোমরা বসে আছো কেন? ব্রেকফাস্ট শুরু করো। কি করে খাবো? পিচ্চি দুটো কিছুই খাচ্ছে না। তোমরা খাবার শুরু করো, আমি ওদের খাইয়ে দিচ্ছি। মাম্মা, তুমি কোথায় যাবে? হসপিটালে শোনা, একটা অপারেশন আছে। ও শোনো, কোনো দুষ্টুমি করবে না। দাদু দিদার সব কথা শুনবে। কিছু দরকার পড়লে ডেডাকে বলবে, ঠিক আছে? মাম্মা, আমি তোর দুষ্টুমি করি না, বন্ধ করলে। ওই পতা ছেলে, আমি কখন দুতুমি করলাম? দুতুমি তুমি করছ, আমি তালুমি। ওকে ওকে, ঠিক আছে। তোমরা দুজনেই মাম্মামের গুডস বেবি। এবার হয়েছে? রোদ আর রোদিলা সব আর কথা শুনে খিলখিল করে হেসে দেয়।
সারা খেয়ে হিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রোদ আর রোদিলা সবার কথা শুনে খিলখিল করে হেসে দেয়। সারা খেয়ে হিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সারা হসপিটালে পৌঁছে গেলে সবাই ওকে ওয়েলকাম জানায়। সারা সবার সাথে কিছুক্ষণ কথা বলে হিয়াকে বলে পেশেন্ট পার্টির সাথে কথা বলে ওডি রেডি করতে বলে। এদিকে মাহিনেরা চলে এসেছে। কিছুক্ষণ পর অপারেশন শুরু হবে। মাহিন, রোহান চৌধুরী, নিশা চৌধুরী ডক্টরের অ্যাসিস্ট্যান্টের কথা বলছে অপারেশনের বিষয়ে। ঝুমুর চৌধুরীর হাজবেন্ড এর অপারেশনে লিলিমা ঝুমুরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই অপারেশন শুরু হয়ে যাবে। অপারেশন থিয়েটারের বাইরে তার পরিবারের লোকগুলো অধীর আগ্রহে বসে আছে, একটাই ভালো খবরের আশায়। টানা 3 ঘন্টা ধরে অপারেশন চলছে। সারা আজ পর্যন্ত কোনো অপারেশনে অসফল হয়নি। আজও তার অপারেশন সাকসেসফুল করে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সারা। হিয়াকে পেশেন্ট পার্টির সাথে কথা বলতে বলে। ওকে যে কেবিনে দেওয়া হয়েছে সেখানে চলে যাওয়ায় সারা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3 ঘন্টার কাছাকাছি বাজে। এখন ওর বাড়ি যাওয়া দরকার। সারা ওর সব প্রয়োজনীয় জিনিস আর হিয়াকে সাথে নিয়ে কেবিন থেকে বেরোতে হলে একজন নার্স এসে বলে, ম্যাম, পেশেন্টের বাড়ির লোক একবার আপনার সাথে কথা বলতে চায়। নাও আই এম বিজি। ম্যাম, ওনারা 2 মিনিট কথা বলবে প্লিজ। ওকে হিয়া, দেখো তো ওনারা আবার কি করবে। ওকে ম্যাম। হিয়া একটু এগিয়ে যায় পেশেন্ট ফ্যামিলির সাথে কথা বলতে। সারা ওর ফোনে ইমেল চেক করতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ পিছন থেকে হিয়া বলে, ম্যাম, এনারা আপনাকে ধন্যবাদ জানাতে এসেছে। অ্যাকচুয়ালি ম্যাম, আপনাকে কি বলে ধন্যবাদ দিই। সামনে থাকা ব্যক্তিকে দেখে আর কিছু বলতে পারে না। সারা কারো কথা শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে তার অতি আপনজনেরা দাঁড়িয়ে আছে। সারা ওদের দেখে তার অতীত আবারও তার সামনে মাথা চাড়া দিয়ে ওঠে। নিজেকে সামলে শক্ত করে বলে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এটা আমার দায়িত্ব ছিল। আসি। সারা মামনি। রোহান চৌধুরীর ডাক শুনে সবার দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসে। এসে সারাকে দেখে সবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। সারা ফিরে তাকিয়ে বলে, আর কিছু বলবেন আপনি? পেশেন্ট ভালো আছে, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। হিয়া, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলুন ম্যাম। সারা হাঁটা শুরু করলে নিশা চৌধুরী এসে সারাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ মামুনি, আমাকে ক্ষমা করে দে। আমি না জেনে তোকে যা নয় তাই বলছি, এমনকি তোর গায়ে হাত পর্যন্ত তুলেছি। সারা নিশা চৌধুরীর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে মিসেস চৌধুরী। আপনি যাকে ভাবছেন আমি সে নই। তুই এসব কি বলছিস সারা? জানিস আমরা তোকে এই 5 বছর কোথায় না কোথায় খুঁজেছি। ডক্টর এস চৌধুরী যে তুই, আমরা কেউ বুঝতে পারিনি। আমাদের ক্ষমা করে দিয়ে চল না আমাদের সাথে। তখন থেকে কী সব বলে যাচ্ছেন? আমি তো বললাম আমি আপনাদের কাউকে চিনি না। মামনি, তুই তোর মামনিকেও চিনতে পারছিস না? আজ ভাবে, হসপিটালে এসেছিল। তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তোমার সাথে দুষ্টুমিগুলো সবথেকে বেশি মিস করেছি। কথা বলেনি। সারা মাহিনকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা যাকে ভাবছেন আমি সে নই। তুই বলবি আর আমি বিশ্বাস করব? আমি জানি তুই আমার আপু। প্লিজ রাগ করে আর থাকিস না। হ্যাঁ আপু, যারা ঠিক বলেছে, প্লিজ আর রাগ করে থাকিস না। আপু, তুই আমার কথাও শুনবি না? সারা কিছু বলবে তার আগেই রোদ আর রোদিলা মাম্মা মাম্মা বলে সারা আর পা জড়িয়ে ধরে। সারা বেশ অবাক হয়ে ওদের হসপিটালে আসায়। সারা ওদের দুজনকে কোলে নিয়ে বলে, সোনা, তোমরা এখানে? মাইন এসে বলে, আমি নিয়ে এসেছি ওদের। কিন্তু কেন?
রোদ্রি প্ল্যান করেছে আজ বাইরে খাবে আর ওর মাম্মাকে সারপ্রাইজ দিবে, তাই। সারা খুব খুশি হয়ে বলে, তাই সোনা? ও মাম্মা, জানো মাম্মা, ভাই না কি চকলেট খাবে। আমি ওকে চকলেট খেতে মানা করেছি। চকলেট খেলে তো দাঁতে পোকা হয়, তাই না মাম্মা? হ্যাঁ মা, তুমি তো একদম ঠিক কথা বলেছ। না মাম্মা, আমি শুধু না, বোনও বলেছে ওনাতেই আইসক্রিম খাবে। আইসক্রিম খেলে তো ঠান্ডা লাগবে। এই পতা ছেলে, আমি তোকে চুপ থাকতে বলেছি না? মামা কিন্তু রেগে যাচ্ছে। থই মাম্মা। ইটস ওকে কলিজারা। সারা ওদের সাথে কথা বলতে এটাই ব্যস্ত ছিল। ওর আশেপাশে মানুষ যে ওর আর ওর বাচ্চাদের মিষ্টি মিষ্টি কথা শুনে কান্না করছে, সে এদিকে ওর খেয়ালই নেই। হঠাৎ করে নিশা চৌধুরী বলে, ওরা আমাদের নানু ভাই সারা। চোখের পানি আর মুখে হাসি নিয়ে কথা বলল, মাম্মা, ওনারা তারা কান্না করছে কেন? এনারা পেশেন্টের বাড়ির লোক, ওনাদের বাড়ির লোক অসুস্থ, তাই কান্না করছে। ও, কান্না করো না, আমার মামা ওনাকে চালু করে দিবে। রোদিলার কথা শুনে কান্না করে সারাকে বলে, দিবি না ওদের আমাদের কাছে? অপরিচিত লোকদের কাছে আমি আমার সন্তানদের দিই না। সারা এমন কথা সবার আর বুকে তীরের মতো বিঁধে, কিন্তু ওদের বলার মতো মুখ নেই। একদিন ওরাই সারাকে মিথ্যে দোষে অপরাধী করে বাড়ি থেকে বের করে দেয়। রোদ্রি, তোমরা তোমার ড্যাডার সাথে গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি, কেমন? ওকে মাম্মা। তুমি ওদের নিয়ে গাড়িতে বসো, আমি আসছি। আসো বেবিস, ড্যাডার কাছে আসো। মাহিন রোদ আর রোদিলাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। মাহিন এক কোণে দাঁড়িয়ে সব দেখছে। সারাকে কিছু বলার সাহস পাচ্ছে না। নিজের সন্তানদেরও দৌড় এগিয়ে জড়িয়ে ধরতে পারছে না। নীরবে চোখের পানি ফেলছে। সারা আবার বলতে শুরু করে, মিস্টার চৌধুরী, আমার মনে হয় না পেশেন্টের আর কোনো সমস্যা হবে। তাও যদি সমস্যা হয়, আগে যে ডক্টর ওনাকে দেখতো তাকে দেখিয়ে নেবেন। আচ্ছা, আসি। হিয়া, চলো। সারা চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে সবাই। সারা চলে গেলে নীলিমা আর মাহিন ঘৃণার দৃষ্টিতে তাকায় মাহিরের দিকে। মাহিন রেগে ওর ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, আজ শুধু আপনার জন্য আমাদের এই দিনটা দেখতে হয়েছে। যে ভাবি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না, সেই ভাবি আজ এতটা বদলে গেছে। আজ শুধু আপনার জন্য আমি আমার পুচকু দুটোকে আদর করতে পারিনি। আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কখনো না। কান্না করতে করতে হসপিটাল থেকে চলে যায়। এদিকে সারা বাচ্চাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। ওদের খাইয়ে একটু আশেপাশেটা ঘুরিয়ে দেখিয়ে বিকেলে বাড়ি গিয়ে বাচ্চাদের ফ্রেশ করিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে সারা নিচে বাগানে হাঁটতে বের হয়। সারা কিছুক্ষণ হেঁটে বাড়ির ভিতরে গেলে দেখে মাহিন হলো রুমে বসে আছে। সারা মাহিনের পাশে বসলেন। মাহিন বলে, আপু, আজ হসপিটালে কারা এসেছিল? আমার অতীত, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির লোকজন। কার অপারেশন করেছিস আপু? ছোট পাপার। তুই কি আগে থেকে জানতিস আপু? হ্যাঁ, ইউকেতে যখন পেশেন্টের ডিটেলস পাঠায়, আমি পেশেন্টের নাম দেখে চিনে যাই। একবার চিন্তা করি অপারেশনটা করব না, পরে চিন্তা করি কতদিন আর লুকিয়ে থাকবো, তাই নিজেকে শক্ত করে অপারেশনটার জন্য রাজি হয়ে যাই। ভালো করেছিস। এবার থেকে সবার মুখের ওপর জবাব দিবি। আমার বোনকে আরও শক্ত হতে হবে। তোর মতো ভাই থাকলে আর কিছুই প্রয়োজন হয় না রে। সন্ধ্যায় সোহান খান বাড়িতে এলে মাহিন তা আর বাবাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সোহান তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার মায়ের? কান্না করছে কেন? বাবা জানো, আজ ভাবি এসেছিল। কি? কখন? এর মধ্যে লিলিমা এসে বলে, আজ হসপিটালে এসেছিল আর সোহান ভাইয়ের অপারেশনটাও করেছে। সারা তোমাদের কিছু বলেনি? ও সবাইকে চিনতে অস্বীকার করেছে।
কারোর সাথে কথা বলেনি। ও জানো বাবাই, ভাবির পুচকু দুটোকে খুব মিষ্টি দেখতে হয়েছে। রৌদ্র কি পাকা পাকা কথা বলে জানো সারা, ওদের কাউকে কোলে পর্যন্ত নিতে দেয়নি। বাবাই, পুচকু দুটোকে বাড়িতে আনবে না? ভাবি মনে হয় কাল পরশু আবার ইউকে চলে যাবে। বাংলাদেশে এসেছিল অপারেশনটা করতে। তুই জানলি কি করে? ভাবির অ্যাসিস্ট্যান্টকে ফোনে কথা বলতে শুনেছি, তারা খুব তাড়াতাড়ি আবার ইউকে ব্যাক করবে। ওর সাথে যা হয়েছে এর থেকে বেশি আশা করাই তোমাদের ভুল। কোন মুখে সারার সাথে কথা বলবো বলো? দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। মাহিন সারা ছবির সামনে বসে ড্রিঙ্ক করছে আর একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে। মাহিন সারার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে। অতীত, সারা বধূ বেশে বসে আছে ফুল দিয়ে সাজিয়ে একটা রুমে। সব মেয়েদের এই দিনে নিজের হাজারো স্বপ্ন থাকে। সারার এসব কিছুই ছিল না। সারা এই বিয়েতে রাজিই ছিল না। ওর বাবা ওকে জোর করে বিয়ে দেয়। সারা সবে ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়েছে। সারা অনেক চেষ্টা করেছে বিয়ে আটকানোর, কিন্তু পারেনি। সারা জানে না তার কার সাথে বিয়ে হচ্ছে, দেখতে কেমন, নাম কি, কিছুই জানে না। সারা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সারার বর দরজা ঠেলে ভেতরে ঢুকলেই সারা ভয়ে কুটি মেরে বসে থাকে। সারা ওর বরকে সালাম না করে ওর বর ওর দিকে এগিয়ে আসে। তা দেখে সারা আরও পিছিয়ে গিয়ে বলে, প্লিজ আমার কাছে আসবেন না, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। এখন কি সিনেমার মতো ডায়লগ শুরু করবে? তুমি অন্য কাউকে ভালোবাসো, আমায় ছেড়ে তার কাছে চলে যাবে? সারা ভয়ে ভয়ে বলে, না, আমি কাউকে ভালোবাসি না। তাহলে সমস্যাটা কি? সারা ওর বরের রাগ দেখে আবার কান্না শুরু করে দেয়। ওর বর ওর কান্না দেখে ওর কাছে গেলে ও আরও পিছিয়ে যায়। তুমি আমাকে ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করব না। সত্যি বলছেন তো? হ্যাঁ, এবার বলো কিসের জন্য তো কান্না করছো? তোমার বয়ফ্রেন্ডের জন্য? না না, আমার ওসব কিছুই নেই। তাহলে? আমার ইচ্ছে ছিল আমি একজন ডক্টর হব, বড় একজন ডক্টর হয়ে মানুষের সেবা করার ইচ্ছে ছিল। কিন্তু আমার পাপা আমার সব স্বপ্ন শেষ করে দিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি তোমাকে হেল্প করতে পারি, তুমি যদি আমার কথায় রাজি হও। কি হেল্প করবেন আপনি? আর কি করতে হবে আমায়? আমি তোমাকে লেখাপড়া করাবো, বিনিময়ে তোমাকে আমাকে ভালোবাসতে হবে। কি হলো, পারবে? আমি কখনো কাউকে ভালোবাসিনি, কি করে ভালোবাসতে হয় আমি জানি না। সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। তুমি পারবে তো আমাকে ভালোবাসতে? সারা লজ্জায় মাথা নিচু করে ফেলে। সারা মাথা নেড়ে সম্মতি জানায় সে পারবে তার বরকে ভালোবাসতে। তা দেখে ওর বর মুচকি হেসে ওকে বলে, যাও শাড়ি চেঞ্জ করে 3 পিস জাতীয় কিছু পরে নাও, এত ভারী শাড়ি পরে ঘুমাতে পারবে না। সারা মাথা নেড়ে লাগেজ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা ফ্রেশ হয়ে বের হলে ওর বর বলে ঘুমিয়ে যেতে। সারা বেটে এক কোণে গুটিসুটি হয়ে ঘুমালে ওর বর হাত টেনে দিয়ে নিজের বুকে নিয়ে যায়। সারা অবাক হয়ে ওর বরের দিকে তাকালে ওর বর বলে, এখন থেকে আমার বুকে ঘুমাতে হবে, অভ্যাস করে নাও। সারা বোকার মতো ওর বরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কি মনে করে সারা বলে, আচ্ছা আমি তো আপনার নাম জানি না, কি নাম আপনার? সারার কথায় ওর বর মাথায় হাত দিয়ে বলে, হায় আল্লাহ, আমার বউ আমার নামটা পর্যন্ত জানে না। বিয়ে পড়ানোর সময় আমি খেয়াল করিনি। তাকাও আমার দিকে। সারা বরের দিকে তাকালে সে বলে, তোমার বরের নাম মাহির, মাহির খান, মনে থাকবে? সারা মাথা নেড়ে বলে, মনে থাকবে। মাহিন আর সারা অনেকক্ষণ গল্প করে।
সারা শুধুই হ্যাঁ না এই সবে উত্তর দিচ্ছে। মাহিন একা একাই কথা বলতে বলতে দেখে সারা ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তা দেখে মাহিন মুচকি হেসে বলে, কপালে চুমু দিয়ে সারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মাহিন আর সারা অনেকক্ষণ গল্প করে। সারা শুধু হ্যাঁ আর না এইভাবেই উত্তর দিচ্ছে। মাহিন একা একা কথা বলতে বলতে দেখে সারা ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তা দেখে মাহিন মুচকি হেসে বলে। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ও মাহিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে ছিল। মনে মনে, আমি তো ওনাকে চিনি না, 1 ঘন্টা আলাপে আমি কি করে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম, ভাবতেই আমার ভীষণ লজ্জা লাগছে। সারা মাহিনের ঘুমন্ত মুখটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে বেরিয়ে আসে। সারা একা একা বিড়বিড় করছে, কেন যে ছোট মাম্মা শাড়ি পরতে বলেছে, আমি তো শাড়ি পরতেই পারি না। এক কাজ করি, শাড়িটা কোনো রকমে পেঁচিয়ে নামাজ পড়ে নেই, না হলে নামাজ পড়ার সময় থাকবে না। সারা নামাজ পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বলে, কি করে যে ঠিক করে শাড়ি পরা যায়, এভাবে তো বাইরের মানুষের সামনে যাওয়া যাবে না, তাহলে আমার জন্য এবারই সবাই অপমানিত হবে। মাহিরের কাছে যাই, ও কোনো না কোনোভাবে আমাকে হেল্প করতে পারবে। সারা মাহিনের রুমে গিয়ে দেখে ও বই পড়ছে। মাহিন সারাকে দেখে বলে, ভাবি তুমি এত সকালে? বিরক্ত করলাম না তো? আরে না, আসলে ভাইয়ার বিয়েতে ঠিকমতো পড়ার সময় পাইনি, স্কুলে কিছুদিন পরেই পরীক্ষা, তাই একটু পড়া এগিয়ে রাখছিলাম। তুমি কিছু বলবে ভাবি? হ্যাঁ মানে আমি না শাড়ি পরতে পারি না, কখনো পরিও নি, তুমি আমাকে একটু হেল্প করবে? আমি তো পারি না, দাঁড়াও ইউটিউব থেকে দেখে নি। মাহিন আর সারা অনেক কষ্টে ইউটিউব থেকে শাড়ি পরা শিখে শাড়ি ঠিক করে পরে নেয়। থ্যাংক ইউ মাহি। ভাবি আমি তোমার ছোট বোনের মতো, আমার সাথে অন্তত এমন বিহেভ করো না। সরি পাখি, এবারের মতো মাফ করে দাও। মাহিন হেসে সারাকে জড়িয়ে ধরে বলে, ভাবি তুমিও না। তুমি এখন পড়ো, আমি এখন আসি। আচ্ছা। সারা নিচে এসে কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি সকালের ব্রেকফাস্ট তৈরি করছে। সারাকে দেখে তার শাশুড়ি নীলিমা বলে, মামুনি তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো? আসলে আন্টি, নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস নেই আমার। কি বললি তুই আমাকে? কই কি বললাম? আমি তোর আন্টি হই, এখন থেকে মামুনির বলে রাখবি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে হেল্প করব? না, তোকে কিছু করতে হবে না, আমাদের বাড়ির নিয়ম, নতুন বউ 3 দিন আগুনের কাছে যেতে পারে না। ও, তাহলে আমি কি করব? এই কফি নিয়ে মাহিরের কাছে যা, ওকে কফি দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আয়, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আচ্ছা দাও। সারা কফি কাপ হাতে নিয়ে মাহিনের রুমের দিকে পা বাড়ায়। সারা কফি বেড সাইডে রেখে আস্তে আস্তে মাহিনকে ডাকে, কিন্তু মাহিন উঠছে না। সারা মাহিনের হাত ধরে ধাক্কা দিয়ে ডাক দিল। মাহিন ওকে এক টানে বুকে জড়িয়ে ধরে। ঘটনা এত দূর হওয়ায় সারা ভয় পেয়ে মাহিনের টি শার্ট খামচে ধরে, চোখ বন্ধ করে আছে। সারা মুখে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, ওপো তুমি আমাকে একলা ফেলে কোথায় গিয়েছিলে? সারা বউ ডাক শুনে ওর বুকের ভিতর শীতল বাতাস বয়ে যায়। খুব ভালো লাগে বউ শব্দটা সারার। কি হলো বউ, কথা বলছো না কেন? আমি তো মামনির কাছে ছিলাম। শোনো, আমি ঘুম থেকে উঠে সবার আগে যেন তোমার মুখ দেখতে পাই, মনে থাকবে? সারা মাথা নেড়ে হ্যাঁ বলে। মাহিন সারাকে শক্ত করে জড়িয়ে ধরে সারা বলে, উঠুন এবার, মামনি আপনাকে ডাকছে।
ব্রেকফাস্ট টেবিলে। বউ তুমি চুপ করে শুয়ে থাকো, আমার ঘুম এখনো হয়নি। সারা কিছু বলবে তার আগেই মাহিন ওর মাথায় বুকের সাথে চেপে ধরে। সারা আর কিছু না বলে চোখ বুঝে মাহিনের বুকে ধূপ ধূপ শব্দ ও শুনতে থাকে। বর্তমান মাহিন আজানের শব্দে বাস্তবে ফিরে আসে। চোখ মুছে সারার বড় ছবির সামনে দাঁড়িয়ে সারার বুকে মাথা রেখে বলে, আর কত শাস্তি পেতে হবে? 5 বছর তো কম সময় না। কেন সেদিন কালনাগিনীর ফাঁদে পা দিয়েছিলাম? কেন সেদিন কালনাগিনীর ফাঁদে পা দিলাম? আমার সুখের সংসারটা এলোমেলো হয়ে গেছে। আমার আদরের ছোট্ট বোনটা আজ 5 বছর ধরে আমার সাথে কথা বলে না। আমার কলিজার টুকরো দুটোকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারলাম না। এমন অপারদত্ত বাবা আমি আর পারছি না সহ্য করতে। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিই। মাহিন কান্না করতে করতে একসময় হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। সারা সকালে উঠে নামাজ পড়ে নেয়। আজ সারার ও বাচ্চাদের জন্য নিজের হাতে দেশি কিছু রান্না করে খাওয়াবে। সারা কিচেনে গিয়ে তাড়াতাড়ি করে পরোটা, মাংস, পায়েস করে নেয়। সারা সব খাবার গুছিয়ে রেখে উপরে গিয়ে বাচ্চাদের ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দেয়। সারা বাচ্চাদের কোলে নিয়ে নিচে নামতে নামতে দেখে সবাই টেবিলে এসে গেছে। সারাকে দেখে ওর মায়ের বকা শুরু হয়ে যায়। তুই কিচেনে গেছিলি কেন? বাড়িতে কি সার্ভেন্টের অভাব পড়েছে যে তুই রান্না করবি? মা, তুমি শুধু শুধু বকাবকি করছো। আমি তো রোদ আর রৌদ্রির জন্য রান্না করতে গেছিলাম, পরে ভাবলাম তোমাদের জন্য করে ফেলি। তোকে কিছু বলা আর না বলা সমান কথা। ওসব কথা ছাড়ো তো মামুনি, আজ কোথায় ঘুরতে যাবে তোমরা? আজ নদীর পাড়ে, শিশু পার্ক, চিড়িয়াখানা এইসব ঘুরে দেখাবো। কাল নয়তো 2 দিন পর সিলেট বা কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। এটা খুব ভালো হবে। মাহিন, তুই বাবার সাথে অফিসে চলে যাস। তুই একা ওদের দুজনকে সামলাতে পারবি? আমিও তোর সাথে যাব। ইউকের অফিস আমি সামলাই, আর এখানকার অফিস বাবা সামলায়। প্রয়োজন হলে পরে যাব অফিসে, কিন্তু তোকে একা ছাড়ছি না। তোর যা মন চাই কর। হিয়া, তুমি কি আমাদের সাথে যাবে ঘুরতে? ম্যাম, এখানে আমার মামার বাড়ি। মামা অনেক করে যেতে বলেছে, তাই আমিও চাচ্ছিলাম ওখানে কিছুদিন থাকতে। তুমি আমাকে আগে বলতে পারতে, তাহলে তোমাকে আরও আগেই যেতে দিতাম। যাওয়ার আগে তোমার মামার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার আমাকে দিয়ে যেও। থ্যাংক ইউ ম্যাম। মাম্মা, আমরা কোথায় যাব? আমরা ঘুরতে যাব সোনা। কি মজা, আমরা ঘুরতে যাব। তার আগে খাবারটা শেষ করতে হবে যে। আত্মা সারা ওদের খাইয়ে দিতে শুরু করে। রোদ আর রোদ্রিরা ঘুরতে গিয়ে কি কি করবে ও সব বলছে। তা শুনে সবাই হাসতে হাসতে শেষ। দাদা, আজ আমালে আইসক্রিম কিনে দিবে? না, আজ তোদের একটা মজার খাবার খাওয়াবো। দিতা দাও দিতা। এখন বলা যাবে না, সারপ্রাইজ। আমালেও না। না, তোকেও না। লাগবে না তোমার সারপ্রাইজ। রদ্দিরার কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়। হসপিটালে সারার বাড়ির সবাই অনেক চেষ্টা করছে হসপিটাল থেকে ওর অ্যাড্রেস নেওয়ার জন্য, কিন্তু সারা হসপিটালে বলেই রেখে গেছে ওর অ্যাড্রেস যেন কাউকে না দেওয়া হয়। কি রে আরাব, পেলি আপুর অ্যাড্রেস? না আপু, আমার মনে হয় হসপিটালের সবাইকে তার অ্যাড্রেস দিতে বারণ করে গেছে। এখন আর আপুর অ্যাড্রেস খুঁজে কি হবে? তাকে তার দুনিয়ায় শান্তিতে থাকতে দাও। আর কত কথা শোনাবি আমাকে? আমি তো না বুঝে ওকে। মাম্মা, তুমি আপুর মা। পুরো দুনিয়া আপুকে ভুল বুঝলেও তুমি কি করে ভুল বুঝতে পারো? তুমি জানো না তোমার মেয়ে কেমন? থাক এইসব কথা এখন। কিন্তু সারার সাথে ছেলেটা কি ছিল? সারা কি বিয়ে করেছে? এই তোমাদের এক দোষ, সত্যি না জেনে নিজের মন ঘোরাও, কথা তৈরি করো। আর যদি বিয়ে করেও থাকে তাহলে বা কি? সারা জীবন মানুষ তো আর
একেবারে কাটাই না। যাই হোক, আমি এখন এসব বিষয়ে কথা বলতে চাইছি না। যারা তুই আমার ভার্সিটিতে যাবি? যারা তুই আমার ভার্সিটিতে যাবি? তাহলে চল, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ চল আপু, আমিও যাব তোর সাথে। আফরিন আর যারা কারো উত্তরের অপেক্ষা না করেই ভার্সিটির জন্য বের হয়ে যায়। খানবাড়ি। ব্রেকফাস্ট টেবিলে সবাই চুপচাপ খাবার খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। লিলিমা হঠাৎ করেই মাহিনকে বলে ওঠে, মাহির, আমি তোর কাছে কিছু চাইবো, দিবি তুই? এমন করে বলছো কেন মামুনি? বলো না তোমার কি চাই? আমি চাই আমার বাড়ির লক্ষ্মী আবার বাড়ি ফিরে আসুক, আমার নাতি নাতনি এই খানবাড়ি মাথায় করে রাখুক। পারবি তুই আমার চাওয়াগুলো পূর্ণ করতে? মাহিন ভাবনায় পড়ে গেল। সারা কি কখনো ওকে ক্ষমা করবে? ক্ষমা করলেও কখনো ওর জীবনে ফিরে আসবে? নানা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। মামুনি, ও কি? তুই পারবি কিনা তাই বল। মাহিনের চোখ বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে, কথা দিলাম মামুনি, ওকে আবার আমার জীবনে ফিরিয়ে আনবো। তোমার বাড়ি আবার আনন্দ উৎসবে ভরে উঠবে। মাহির চলে যাওয়ার দিকে তাকিয়ে লিলিমা আর সোহান স্বস্তির নিঃশ্বাস ফেলে সোহান নীলিমাকে বলে, চিন্তা করো না, তোমার ছেলে কখনো কথার খেলাপ করেনি। এবার আমাদের দুঃখের অবসান ঘটবে। তাই যেন হয়। এদিকে সারারা সকাল থেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করে। রোদ আর রোদিলা আজ খুব খুশি। সারা বলে আজ অনেক ঘোরাঘুরি করেছে, রোদিলাকে নিয়ে এবার বাড়ি যাওয়া দরকার। মাহিন বলে, আপু ওদের আগে সারপ্রাইজ দিয়ে নি, তারপর না যাব। তুই আবার কি সারপ্রাইজ দিবি? চল না, এত কথা বলছিস কেন? সারা আর কোনো কথা বলে না। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে পুচকার দোকানের সামনে থামে। মাহিন ওদের গাড়ি থেকে নামতে বলে ও নেমে পড়ে। সারা বাচ্চাদের গাড়ি থেকে নামিয়ে চারপাশে তাকিয়ে বলে, কেন আমার রোদ আর রোদ্রি প্রথমবার বাংলাদেশে এসেছে, ওদের যদি বাংলাদেশের বিখ্যাত ফুচকা না খাওয়াই। তাই নাকি? মাম্মা ফুকাতি? ফুক্কা না বাবা, ফুচকা, খুব মজার একটা খাবার। ও তোমার ফেভারিট। হ্যাঁ মামুনি, জানো ছেলেরা নাকি তেমন ফুচকা খায় না, কিন্তু আমি আর আমার এক বন্ধু কম্পিটিশন দিয়ে ফুচকা খেতাম। এত বক বক না করে ফুচকা অর্ডার করো, আর পিচ্ছি দুটোটাই ঝাল ছাড়া। তোরা চেয়ারগুলোতে বস, আমি অর্ডার করে আসি। মাহিন ফুচকা অর্ডার করতে চলে যায়। সারা রোদ আর রোদিলাকে চেয়ারে বসিয়ে দেয়। রোদ আর রোদিলা তো কথার ঝুড়ি খুলে বসেছে। মাহিন ওদের পাশে বসে বলে ফুচকা দিতে দেরি হবে। সারার বসে থাকতে ভালো লাগছে না, তাই বলে ওঠে আশেপাশে হাঁটা শুরু করে। মাহিনদের থেকে অনেকটা দূরে এগিয়ে এসে তা সারা খেয়াল করেনি সারার আশেপাশে প্রকৃতি দেখতে ব্যস্ত। একটা গাড়ি এসে সারার পাশে থামে। সারা সেদিকে না তাকিয়ে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কেউ একজন পিছন থেকে দৌড়ে সামনে এসে সারাকে জড়িয়ে ধরে। এতে সারা খানিকটা অবাক হয়ে তাকে নিজের থেকে ছাড়তে ছাড়তে বলে, কে আপনি? আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর একটা কথা বলবি তো তোর থাবড়ে তোর দাঁত ফেলে দিব। সারার সামনে মানুষটাকে দেখে জড়িয়ে ধরে বলে, মিথিলা? এই তুই আমারে ছাড় তো, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মিথু জানো, সোনা, আমার রাগ করিস না, আমি তোকে সব বলবো। এখন জানু সোনা, কোথায় ছিলি এতদিন? হ্যাঁ, আমার কথা বুঝি মনে পড়েনি তোর? এই এত বছরের বন্ধুত্ব আমাদের। স্থিতি এমন ছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না। তুই আর রাজ এখানে ছিলিস না, তোদের দুই ফ্যামিলির ট্যুরে গেছিল। আমি আর কিছু না ভেবে দেশ ছেড়ে চলে যাই। আমি আর রাজ প্রথমে মনে করেছি যে প্রেগনেন্সির কারণে তুই বাড়িতে আছিস, আর তোর ফোনও বন্ধ ছিল।
পরে একদিন রাজ আর আমি শপিং থেকে ফেরার পথে মাহির ভাইয়ের সাথে দেখা। তাকে তোর কথা জিজ্ঞেস করলে বলে যে সে নাকি জানে না। পরে রাজ জোর করায় সব বলে দেয় যে তোর সাথে ঠিক কি কি হয়েছে। পরে আমি আর রাজ ওখান থেকে রেগে চলে আসি। তোকে অনেক জায়গায় খোঁজ করছি আমরা, কিন্তু কোথাও পাইনি। ওই ঘটনার 1 বছর পর তোর 2 ফ্যামিলির আসে আর আমার আর রাজের কাছে, আর আমরা তোর কোনো খবর জানি কি না। তখন রাজ ওদের বলে যে ও জানলে কখনো ওদের বলবে না। ওসব কথা ছাড়, এখন বল তুই আর রাজ বিয়ে করেছিস? না রে। কেন? তোরা দুজন দুজনকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসিস তাহলে? আর বলিস না শয়তানটার কথা। শয়তানি ছাড়া আর কিছু পারে না। হারামিটা আরও 1 বছর পর বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি 1 মাসের মধ্যে যদি বিয়ে না করলে আমি আমার পাশের বাড়ির ছেলের সাথেই পালিয়ে যাব। তাই সে বিয়ে করতে রাজি হয়েছে। 15 দিন পর বিয়ে। তুই তো জানিস যে আমার স্বপ্ন ছিল ডেস্টিনেশন ওয়েডিং করার, তাই আমার স্বপ্ন পূরণ করতে কক্সবাজার ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করা হয়েছে। শোন, আমি কোনো কথা শুনতে চাই না। তুই কাল আমার সাথে কক্সবাজার যাবি, আর আজ তোকে দেখে পাগল হয়ে যাবে। তাই বলে কাল কি? শাকচুন্নি, তোকে তো আমি এই 1 মিনিট তোর আর আমার বেবি কই? জানু, বেবি নয়, বেবিজ। মানে? আমার টুইন্স বাচ্চা হাদি কোথাকার। ও মাই গড সারু, কোথায় ওরা? চুনি শোন, ওদের সামনে আবার আমাকে পচানো শুরু করে দিস না। না না, ওদেরকে আর বলতে পারি যে ওদের মা কত বড় কুত্তি? তুই কি বললি? কিছু না জানো, তোর প্রশংসা করলাম। এখন চল। সারা আর মিথিলা মাহিনের ওখানে যায়। সারা মিথিলার সাথে মাহিনের পরিচয় করিয়ে দেয়। রোদ আর রোদিলা তো ওদের খালামণিকে পেয়ে খুশি দেখে কে। ওরা সবাই মিলে মজা করে, সাথে পুচকা খায়। সারা এখন ওর বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরবে বলে মিথিলাকে বলে। তোরা তো কাল সকাল সকাল বেরিয়ে পড়বি কক্সবাজারের উদ্দেশ্যে, তাই না? আমরা মানে তুইও যাবি। শোন সোনা, আমার কথায় রাগ করিস না। তোরা কাল সকালে বেরিয়ে যা। কাল সকালে আমার একটা কাজ আছে। আমি না হয় বিকেলের ফ্লাইটে কক্সবাজার যাব। কিন্তু প্লিজ। ওকে, কিন্তু কাল রাতের মধ্যে যদি আমি তোকে আমার সামনে না পাই তাহলে দেখে নিস আমি তোর কি অবস্থা করি। ওকে মেরি মা। রৌদ্রি, আমি এখন যাই কেমন? কালকে তো আবার দেখা হবে, তাই না? আত্মা থালামণি। সারা মিথিলা আর থেকে বিদায় নিয়ে ওর বাড়ি ফিরে। সন্ধ্যার পর রোদ আর রোদিলা সারাদিন কি কি করেছে তা দাদু ভাই আর দিদাকে গল্প করে শোনাচ্ছে। ওরা কথা বলতে বলতে কখন যে রাতের খাবারের সময় হয়ে গেছে কেউ খেয়ালই করেনি। সারা সবাইকে ডেকে নিয়ে খাবার খায় টেবিলে। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। সারা রোদ আর রোদিলাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওদের পাশ থেকে উঠে ওদের গায়ে চাদর দিয়ে বারান্দায় চলে আসে। সারা ছোট নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে একা একা বলে, আমার মনে হচ্ছে তুমি আমার আশেপাশে আছো মাহির। আবার সেই আগের মতো অনুভূতি। তুমি আমার আশেপাশে থাকলে আমার হার্টবিট বেড়ে যায়। কিন্তু কোথায় তুমি? সারা দীর্ঘ শ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে ও খুব প্রিয় একটা গান গাইতে শুরু করে। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশিদিনে সম তুমি রবে নীরবে হৃদয় মম তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীদিদি সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। সারা গান শেষ করে ও আর মাহিনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। অতীত সারার বৌভাতের দিন সারাকে আর মাহিনকে নিয়ে সারাদের বাড়ি থেকে লোক এসেছে। মাহিন তাদের জানিয়ে দেয় ওরা এখন যেতে পারবে না, কিছুদিন পর যাবে। সারা কিছুটা কষ্ট পেলেও তা প্রকাশ করে না। মাহিন ঠিক বুঝতে পারে সারা কষ্ট পেয়েছে। রাতে ঘুমানোর সময় সারা মাহিনের উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে থাকে। মাহিন এক টান দিয়ে সারাকে নিজের বুকে জড়িয়ে ধরে। সারা মাহিনের থেকে নিজেকে ছাড়াতে চাইলেও মাহিন সারাকে বলে, বউ, আমি জানি তুমি আমার কথায় কষ্ট পেয়েছো। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। ভালো না চাই, জানা আছে আমার। কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারা মাহিনের বুক থেকে মাথা তুলে মাহিনের দিকে তাকিয়ে বলে, কি সারপ্রাইজ? তা কাল সকালেই দেখো। মাহিন আর কপালে একটা চুমু দিয়ে ঘুমোতে বলে। সারা আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। মাহিন সকাল সকাল ঘুম থেকে উঠে সারাকে তাড়া দিয়ে রেডি করিয়ে ব্রেকফাস্ট করে ওকে সাথে নিয়ে বেরিয়ে যায়। সারা গাড়িতে অনেকবার জিজ্ঞাসা করেছে ওরা কোথায় যাচ্ছে, কিন্তু মাহিন কিছুই বলেনি। মাহিন সারাকে কোচিংয়ে ভর্তি করিয়ে দেওয়ায় মেডিকেল কলেজে পড়ার জন্য। ওখান থেকে বেরিয়ে এসে সারা ঝড়ের গতিতে মাহিনকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ। আজ আমি খুব খুশি, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মাহিন ও বইয়ের পাগলামি দেখে মুচকি হেসে সারাকে জড়িয়ে ধরে বলে, আমার থ্যাংক ইউ চাই না, আমার অন্য কিছু চাই। সারা মাহিনকে ছাড়িয়ে নিয়ে বুড়ো ও কুচকে জিজ্ঞাসা করে, কি চাই আপনার? এখন থেকে আমাকে তুমি করে বলবে, পারবে? ইস, আমার তো লজ্জা করে। কি হলো বলো? সারা মাথা নেড়ে হ্যাঁ বলে। মাহিন হেসে দিয়ে সারাকে জড়িয়ে ধরে। মাহিন সারাকে নিয়ে কিছুক্ষণ ঘুরে বাড়ি ফেরার পথে সারা ফুচকার দোকান দেখে মাহিনকে গাড়ি থামাতে বলে। মাহিন গাড়ি থামিয়ে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই সারা গাড়ি থেকে নেমে পড়ে। মাহিন তাকিয়ে দেখে সারা ফুচকার দোকানের সামনে। মাহিন গাড়ি থেকে নেমে রেগে সারাকে কিছু বলতে যাবে, কিন্তু সারার হাসি মুখ দেখে মাহিন আর কিছু বলতে পারে না। সারা ফুচকা খেতে খেতে মাহিনকে ফুচকা খাতে বলে, কিন্তু মাহিন খাবে না বলে। সারা আর কিছু না ভেবে মাহিনের মুখে ফুচকা ঢুকিয়ে দেয়। মাহিন ফুচকা খেয়ে ঝালে বাঁদরের মতো লাফাতে শুরু করে দেয়। সারা মাহিনের অবস্থা দেখে হাসতে হাসতে অবস্থা শেষ। সারা ওর ব্যাগ থেকে চকলেট বের করে পুরো মাহিনের মুখে ঢুকিয়ে দিয়ে আবারও হাসতে শুরু করে। বর্তমানে সারা আর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। জানো মাহির, আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, আর এখন আমি আমার সবটা দিয়ে তোমাকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। দূর থেকে দুটো চোখ সারাকে দেখে চোখের জল ফেলছে। সে আর কেউ নয়, মাহিন। মাহিন ওর মনির কথা শুনে দিয়ে লোক লাগায় সারার কোথায় থাকে, কি করে সব জানার জন্য। কিছুক্ষণ আগে খবর পেয়ে ছুটে আসে এখানে এক নজর সারাকে দেখার জন্য। সারা রুমে চলে গেলে মাহিন চোখ মুছে বলে, যা শাস্তি দেওয়ার আমার পাশে থেকে দেবে। আমার থেকে তোমাকে আর আলাদা করছি না, খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি আমি। খানবাড়িতে রাত 12টা বাজে। নীলিমা আর সোহান
হলো রুমে বসে আছে মাহিনের জন্য। এখনো মাহিন বাড়িতে ফেরেনি। কিছুক্ষণ পর মাহিনের গাড়ির শব্দ শোনা যায়। মাহিন হলো রুমে এসে দেখে ওর মনি আর বাবাই বসে আছে। মাহিন সোজা গিয়ে তাদের সামনে ফ্লোরে বসে তাদের হাত ধরে বলে, তোমার কি চাই? আমি আবার সারাকে আমার জীবনে ফিরিয়ে আনি? মাহিনের এমন কথা শুনে দুজনে চমকে যায়। তারপরও নিজেদের সামনে বলে, হ্যাঁ যাই, আমাদের বাড়ির লোককে আবার এই বাড়িতে ফিরে আসুক। তাহলে তোমাদের আমাকে সাহায্য করতে হবে। সারা যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে আমাদের ছেলের কোনো আপত্তি নেই। এখন বলো কি করতে হবে? তোমার আর সারার বাবার বিজনেস পার্টনার নীলয়ের ছেলের বিয়ে উপলক্ষে আমাদের পরিবার আর সারাদের পরিবারের সবাইকে ইনভাইট করছে। আমি চাই আমরা সবাই ওখানে যাব। কিন্তু ঠিক আছে, কাল আমরা যাব নিলয়ের সাথে কক্সবাজার। আমার ছোট বাবা অসুস্থ, সে না হয় কিছুদিন পর যাবে। কিন্তু কেন? নিলয় আঙ্কেলের ছেলে আর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তারা দুজন সারার দুই বেস্ট ফ্রেন্ড। কাল সারা ওদের ওখানে মানে কক্সবাজার যাবে। এটাই শেষ সুযোগ মামুনি। এই বিয়েতে আমি যদি সারার রাগ না ভাঙাতে পারি তাহলে সব আশা শেষ হয়ে যাবে। এমনকি সারা ইউকে যাবার টিকিট পর্যন্ত কেটে ফেলছে। ঠিক আছে, কাল আমরা যাব নিলয়ের সাথে কক্সবাজার। এখন কান্না বন্ধ কর। মনে মনে তৈরি হয়ে নাও জান, তোমার লজ্জা নির্লজ্জ রোমান্টিক মাহির আবার ফিরে আসছে তোমার কাছে। তোমার সব অভিমান ভাঙাতে আসছি আমি। পরের দিন মাহি ওদের বাবা মা জারা, আফরিন, আফরাজ এরা সবাই মিথিলাদের সাথে কক্সবাজার যায়। মাহির অনেক রিকোয়েস্ট করে মিথিলা আর রাজকে যেন এখনই সারাকে কিছু না বলে, তাহলে ও আর কক্সবাজারে আসবে না। ওরা মেনে নিয়ে মাহিনকে শেষ একটা সুযোগ দেয়। সারার বাবা মা, ছোট মামা এরা সবাই সারার ছোট পাপা সুস্থ হলে পরে আসবে। এদিকে সারা কাজ সেরে নিয়ে রেডি হয়ে নেয়। মাহির সবার সাথে যেতে চেয়েছে কিন্তু সারা বারণ করেছে, কারণ মাহির আর ওর বাবা একটা বিজনেস মিটিং আছে। সারা চায় না ওর জন্য ওদের বিজনেসে কোনো ক্ষতি হোক, তাই মাহির 2 দিন পর কক্সবাজার যাবে। মাহিন বিকালে সারাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে সারা কক্সবাজার পৌঁছে যায়। সারাকে নিতে রাজ আসতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করেই কাজ পড়ে যাওয়ার কারণে ওর আসতে পারে না। রাজ গাড়ি পাঠিয়ে দেয় সারার জন্য। এয়ারপোর্ট থেকে রিসর্টের বেশ দূর না হওয়ায় সন্ধ্যের পরই পৌঁছে যায় সারা। ড্রাইভারকে সারা ওর ট্রলি নিয়ে আসতে বলে। রোদ আর রদিলাকে কোলে নিয়ে বাবারাই রিসর্টের ভিতরে। সারা একটু এগিয়ে দেখে মিথিলা বাগানে দাঁড়িয়ে ফোনে কার সাথে কথা বলছে। রোদ আর রদিলা সারার কোল থেকে নেমে গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে মিথিলাকে জড়িয়ে ধরে বলে, থালামণি। মিথিলা ফোন কেটে হাসি মুখে ওদের কোলে নিয়ে বলে, আরে আমার সোনারা, তোমরা এসে গেছো? তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না থালামণি, মাম্মা ছিল তো তাতে। সারা ওদের কাছে এসে বলে, কি রে, তুই এখানে কি করছিস? আর তোর বরটা কোথায়? সামনেই আছে, চল। তোর উপর খুব রেগে আছে। সারা মিথিলার কথা শুনে একটা হাসি দিয়ে ওর সাথে রিসর্টে গেলে কোথা থেকে কেউ একজন এসে সারাকে কোলে নিয়ে চারিদিকে ঘোরানো শুরু করে দেয়। মিথিলা, রোদ আর রদিলা তো খিলখিল করে হেসে দেয়। সারা চিৎকার করে বলে, রাজের বাচ্চা, ছাড় আমাকে, আমার মাথা ঘুরতেছে। এটা তো শাস্তি, এত বছর আমাদের থেকে দূরে থাকা। শয়তান, ছাড় আমাকে, ভালো হচ্ছে না কিন্তু, ছাড় বলছি। ও মা, গেলাম রে, চুল ছাড়, আমি তোকে নামিয়ে দিচ্ছি। সারা রাজের চুল ছেড়ে দিয়ে রাজ সারাকে নামিয়ে দেয়। তুই এখনো আগের মতো আমার উপরে অত্যাচার করিস? আর তুই আগের মতো শয়তান আছিস।
এর জন্যই যেন তোর এতগুলো লাভ করি। তোর মতো কেউ আমারে বোঝে না। তোর জন্য এই বুকটা খাকা করছিল এতদিন। আয় জানো, আমার বুকে আয়। সারা তেড়ে গিয়ে রাজকে মারতে মারতে বলে, তো লজ্জা করে না 2 বাচ্চার মায়ের উপর লাইন মারতে? জানো, তুই 100 বাচ্চার মা হলেও আমি তোর উপর লাইন মারবো, এ তো কোনো ভুল নেই। মিথিলা শোন, তোকে এই লুইচ্চাকে বিয়ে করতে হবে না। আমি তোর জন্য পাত্র ঠিক করে দেব। জানো, তুই আমাকে লুচ্চা বলতে পারলি? হয়েছে, আর ঢং করতে হবে না। আমি জানি তুই কেমন। জানো, আমাদের বেবিটা কই? এই তো আমার কোলেই আছে। মাশাআল্লাহ, সারা বেবি দুটো একদম তোর মতো হয়েছে। আমার বাবুরা আমার মতো হবে না তো কি তোর মতো হবে? মাম্মা, এই লোকটাকে? ও তোমাদের মামা প্লাস আঙ্কেল হয়। এবার তোমরা ঠিক করে নাও ওকে কি ডাকবে। আমি বলি? বল। আমাকে বাবাই আর মিথিলাকে মামনি বলে ডাকিস, তাহলে হবে। আর খালামণি রাখতে হবে না? হ্যাঁ, এটাই ঠিক হবে। তোরা যা মন চায় তাই কর। কেউ একজন বউ বলে ডাক দেয় সারাকে। চিরচেনা কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় সারা। ধীর পায়ে পিছন ঘুরে দেখে তার প্রিয় মানুষটি দাঁড়িয়ে আছে। সেদিন হসপিটালে ভালো করে খেয়াল করেনি সারা। আগের তুলনায় মাহিন অনেক শুকিয়ে গেছে। চোখে আগের মতো মায়া নেই। চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। এখন আগের মতো স্টাইলও করে না। হঠাৎ করে মাহির একদম এগিয়ে আসে সারা আর কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে মাহিন থেকে 2 পা পিছিয়ে যায়। নিজেকে শক্ত হয়ে মাহিনের পিছনে তাকিয়ে দেখে মাহিনের বাড়ির সবার সদস্যদের বাড়ির লোকগুলো মাহিনের পিছনে দাঁড়িয়ে আছে। সারা রক্ত চোখে রাজ আর মিথিলার দিকে তাকায়। রাজ আর মিথিলা সারা আর চোখ দেখে ভয় পেয়ে যায়। সারা ভাবছে রাজ আর মিথিলা ওকে মিথ্যে বলে এখানে এনেছে। সারা দ্রুত পায়ে রাজের কোল থেকে দ্রুত ও আর রোদিলাকে কোলে নিয়ে রিসর্ট থেকে বেরিয়ে যেতে চাইলে মিথিলা সারার হাত ধরে বলে, সারা, আমার কথা শোন প্লিজ। তুই আমাকে ভুল বুঝছিস। আমি আর রাজ এসবের কিছুই জানতাম না, তুই বিশ্বাস কর। আজ সকালে এসব জানতে পারি। তোর বাবা আর মাহিরের বাবা আমার আর রাজের বাবার বিজনেস পার্টনার, তাই আমাদের বিয়ে উপলক্ষে ওদের ইনভাইট করছে। ঠিক আছে, তোরা বিয়ে এনজয় কর। আসছি আমি। আসছি মানে? আজ রাতেই ঢাকা ব্যাক করব, তাই। তুই কোথাও যাবি না। তুই সব জেনেও। এর মধ্যেই রাজ আর মিথিলার পরিবার সবাই এখানে চলে এসেছে। রাজকে এর মা, মিথিলার মা সারাকে দেখে সারাকে জড়িয়ে ধরে রোদ আর রোদিলাকে কোলে নিয়ে বলে, সারা মামুনি, আমাদের সোনামণিদের দেখতে তো খুব মিষ্টি। কি নাম রেখেছ ওদের? রোদ আর রৌদ্রি। এই নাম দুটো ওদের খুব পারফেক্ট। মিথিলা সারার কানে কানে বলে, তুই যদি আমাদের বিয়েতে উপস্থিত না থাকিস তাহলে তোর সাথে বন্ধুত্ব শেষ। সারা কি করবে ভেবে পায় না। একটা মানুষের জন্য এতগুলো মানুষকে তো আর কষ্ট দেওয়া যায় না। তাই সারা ঠিক করে ও যাবে না এখন থেকে। সারা কিছুক্ষণ ওদের সাথে কথা বলে রাজকে বলে ওর রুমে দেখিয়ে দিতে। রাজ সব আর রুম দেখিয়ে দিতে চলে যায়। সারা ফ্রেশ হয়ে রোদ আর রোদিলাকে ফ্রেশ করিয়ে ডিনার করে নেয় 3 জন একসাথে। সারা রোদ আর রোদিলাকে গল্প করে ঘুম পাড়িয়ে দেয়। সারা ভাবছে কি করে মাহিনের সামনে শক্ত থাকা যায়। সারার ভাবনা ছেদ করে দরজায় নক করার শব্দে। সারা উঠে রোদ আর রোদিলাকে ঠিক করে শুইয়ে দিয়ে দরজা খুলে মেজাজ বিগড়ে যায় সারার। মাহির দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি চাই? তোমার কাছে একটা অনুরোধ আছে বউ। বউ?